কমিটির সভাপতি, আমাদের সবার পরিচিত শুভেচ্ছা জানাচ্ছি। ভালো হোক মন্দ হোক সবাই একসাথে আছে। ভোটের সময় একটু এ পার্টি ও পার্টি সে পার্টি একটু ঠেলাঠেলি হলো, কিন্তু তারা সারা বছর একসাথে আছে। এক চায়ের দোকান, এক পাড়া, এক ক্লাব, পুজো একসাথে, ঈদ একসাথে। মানুষের মধ্যে দলগত ভাব সেটাও সারা বছর থাকতো না, ধর্ম সম্প্রদায়ের ভাগ সেটাও থাকতো না। ক্লাবে ক্লাবে খেলা নিয়ে মাঝে মধ্যে ঠেলাঠেলি হতো, কিন্তু আমাদের পাড়ার একটা ছেলে ভালো কাজ করছে, ভালো পড়াশোনা করছে, ভালো লেখাপড়া করছে, সারা গ্রামের লোক সবাই গর্ব করত, কেউ দলও দেখতেন না। এটিকে আমার এক্ষুনি বিশ্বাস করুন, এরকম নাম করে আমি সচরাচর খুব বলি না, আমি এখানকার পুরনো সব লোকই প্রায় চিনি। তোয়েবদার আমল থেকে নিশিদা, নির্মলদা, এদিকে আমাদের অপূর্বদা, পঙ্কজদা, একটা দারুণ পুরনো একটা পরিবেশ। এমনকি সেই সময় যারা আমাদের দলের সঙ্গে থাকতেন না তাদের সঙ্গে সেই সুসম্পর্ক নিয়েই আমরা চলতাম, কিন্তু আমরা সবাই ভালোবাসতাম যে আমাদের গ্রামের একটা ছেলে কি সুন্দর কাজ করছে, গ্রামের একটা ছেলে সুন্দর পড়াশোনা করছে, গ্রামের একটা ছেলে। আমার তো মন ভরে গেল। আমি আগে একটা কোনো ছবিতে দেখেছিলাম, তখন খেয়াল করিনি, টুকটুক করে হাঁটতে হাঁটতে আমি পিছন দিকে গেলাম, বিশ্বাস করুন আমার মন ভরে গেল। পার্টি মানে শুধু ইনকেলাব জিন্দাবাদ না, পার্টি মানে শুধু মারদাঙ্গা না, পার্টি মানে শুধু পঞ্চায়েতের দখলদারি না, পার্টি মানে ওই 100 দিনের টাকা, 100 দিনের কাজের থেকে টাকা আদায় করা না, পার্টি মানে ঘর দেওয়ার নাম করে টাকা আদায় করা না, পার্টি মানে লুঠেরাগি তোলাবাজি না, পার্টি মানে চোখ রাঙানো না, পার্টি মানে থানা পুলিশ দিয়ে লোককে সর্বশান্ত করা, বিপদগ্রস্ত করা না। পার্টি করা মানে, রাজনীতি করা মানে মানুষের প্রতি দরদ, মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি বিশ্বাস। কম বয়সের ছেলে মেয়ে তাদের কি করে আমরা এগিয়ে আনতে সাহায্য করতে পারবো, বিশ্বাস করুন। আমার খুব ভালো লাগলো। আমি ওখানে পিছন দিকে হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম সুন্দর সুন্দর ছবি এঁকেছে। আমি জিজ্ঞেস করলাম কে এঁকেছে, বললো সুখেনের মেয়ে। আমি সুখেনকে চিনি, গোপালকে চিনি, আমাদের এখানকার কর্মীদের চিনি। আমি সব লোককে তো নিশ্চয়ই আপনাদের মতন চিনি না, আপনারা আমার চেয়ে বেশি চেনেন। দুটো বাচ্চা বাচ্চা মেয়ে কি সুন্দর ছবি আঁকলো, একটা মূর্তি বানালো, একটা তারপর শহীদ বেদি আবার আরেকজন করে কমপ্লিট করেছেন, কম বয়সী ছেলে শুনলাম, কম বয়সী। সবাই মিলে একসাথে কি সুন্দর করে আমাদের চারপাশটাকে গড়ে তুলতে পারে। আমাদের শপথ হবে এইটা, রাজনীতি করার মধ্য দিয়ে মানুষের ভবিষ্যৎটাকে আমরা যেন সুনিশ্চিত করতে পারি। জ্ঞান, বিজ্ঞান, যোগ্যতা সমস্ত কিছুর মধ্য দিয়ে পারস্পরিকভাবে একজন আরেকজনের পাশে দাঁড়াতে পারি। এই সার্বিক মনোভাব, এটাই রাজনীতির সবচাইতে বড় কথা। সেইটাকে আজকে 12টা বাজিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। যখন বামফ্রন্ট ছিল না, কি ছিল আমাদের চেহারা গ্রামে? আমার বাড়ি যেখানে, আমি যতদিন স্কুলে পড়েছি তখন বামফ্রন্ট আসেনি। 75 সালে আমি হায়ার সেকেন্ডারি পাস করেছি, করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। যতদিন স্কুলে পড়েছি, বিশ্বাস করুন আর না করুন, আমার পায়ে কোনোদিন হাওয়াই চপ্পল ওঠেনি। আমার কেন, আমার বন্ধুদেরও কারুর পায়ে হাওয়াই চপ্পল ওঠেনি। তখন বামফ্রন্ট আসেনি। গ্রাম মানে, রাস্তা মানে কাদা আর গদ। চটি কিনবে কোথায়, পয়সা কোথায়, আর চটি কিনবে পায়ে পড়বে কি করে, রাস্তা নেই তো, মাথায় নিয়ে ঘুরে বেড়াতে হবে। সেই ছিল আমাদের গ্রাম। গ্রাম মানে কি, কি ছিল আমাদের সময়? আমাদের যারা একটু বয়স্ক মানুষ তারা সবাই খেয়াল করতে পারবেন, দুবেলার ভাত নেই, ভুট্টা পাইল। আমি না জেনে বলছি, এই যত ইলেকট্রিকের আলো জ্বলছে, যত ইলেকট্রিকের আলো জ্বলছে, বামফ্রন্ট যখন ছিল না, একটা আলো ভোটরের চারপাশে কোথাও ছিল না, মগরাটের চারপাশে কোথাও ছিল না। গ্রামকে আলোকোজ্জ্বল করেছে পশ্চিমবাংলা বামফ্রন্ট। গ্রামের জন্য, গরিব মানুষের জন্য রাজনীতি, লুঠেরাগিরির জন্য রাজনীতি না। সেই গ্রামের ছেলে মেয়ে লেখাপড়া করছে। বিশ্বাস করুন, আমার নিজের কথা বলাটা আমার বেশি উচিত নয়, বলতে চাই না। আমি যখন জয়েন্ট এন্ট্রান্স দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ, চারপাশের 20-22টা গ্রাম মিলিয়ে সম্ভবত আমি প্রথম যে জয়েন্ট এন্ট্রান্স দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে।
আর এখন আমার চারপাশের গ্রাম রায়পুর, সাহেবপুর, কুষ্টিয়া, চাকবেরিয়া, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় ছেলে মেয়ে বিএ পাস করছে, এমএ পাস করছে, ইঞ্জিনিয়ারিং এ পড়ছে, আমার চাইতে ভালো রেজাল্ট করছে। আমি গর্ববোধ করি পশ্চিমবাংলায় বামফ্রন্ট, তার কৃতিত্ব এটা নয় যে সে একটা কি কি ভালো কাজ করেছে, তার কৃতিত্ব গ্রাম পর্যন্ত মানুষের মধ্যে শিক্ষাকে পৌঁছে দিতে পেরেছে। পয়সা নেই, কড়ি নেই, গরিব মানুষ, বাপ ঠাকুরকে লেখাপড়া করেনি, সেই ছেলেটাকেও বামফ্রন্ট বুঝিয়েছে তোমাকেও স্কুলে আসতে হবে, তোমাকেও লেখাপড়া করতে হবে। ভবিষ্যৎটা আমাদের সবার জন্য, অধিকার আমাদের সবার, কারণ একার জন্য নয়। ঠিক এই আশপাশের হোটেলের ছেলে মেয়ে এখন ট্রেনে করে যায়, কলকাতার কলেজে পড়ে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ে, অন্যত্র পড়ে। আনন্দের কথা আমাদের, গর্বের কথা আমাদের। এবং সেই কারণে গ্রাম গড়ে তুলতে তুলতে সারা পশ্চিমবাংলার যুব সমাজের দিকে তাকিয়ে চালু হলো স্কুল সার্ভিস কমিশন। আপনি চোখটা বন্ধ করুন, চায়ের দোকানে বসে আছেন, ভাবছেন আমি তো লাল ঝান্ডার লোক না, থাকতেই পারে, যে কেউ যে কোনো দল করতে পারেন, কোনো অসুবিধা নেই। বামফ্রন্টের আমলে বামফ্রন্টের বিরুদ্ধে দল করার জন্য কাউকে অযথা নির্যাতিত হতে হয়েছে তা তো না, যার যেরকম মন করবে। আমার বন্ধু যদি মনে করে যে সে সিপিএম করবে না, সে কংগ্রেস করবে, করবে। যদি সে মনে করে সে তৃণমূল করবে, করবে। এইটাই তো ছিল বাবা মনে। এখন যে সেই পরিবেশটা থাকছে, ফলে গ্রাম শুদ্ধ ছেলে মেয়ে লেখাপড়া করবে, শিখবে এবং তারপর তাদের কাজের সুযোগ তৈরি করতে হবে। সেই কারণে আপনি দূরে বসে আছেন, আমি আপনাকে বলছি চোখটা বন্ধ করুন, ভেবে দেখুন। স্কুল সার্ভিস কমিশন, টেট পরীক্ষা, কলেজ সার্ভিস কমিশন, এই নামগুলো বামফ্রন্ট যখন ছিল না তখন পশ্চিমবাংলায় কেউ জানতো না, কারণ এসএসসি ছিল না, টেট ছিল না, কোনো কিছু ছিল না। এগুলো সব তৈরি হয়েছে বামফ্রন্টের আমলে, যেন সবাই ঠিক মতো করে পরীক্ষা দেয়, যোগ্যতা অনুযায়ী আমাদের গ্রামের ছেলে মেয়ে তারাও যেন কমপ্লিট করে এগোতে পারে। কি হাল আজকে ভাবুন তো আমাদের জেলায়। এই বাগড়াহাটে, আমি একটা নাম ধাম করে কাউকে বিড়ম্বনায় ফেলবো না, মিটিং এসেছে, যুবকেরা আমায় ঘেরাও করলো, আমাকে। কি ব্যাপার, যে আপনারা সব নিয়মে নিয়মে চাকরি দিচ্ছেন কেন? আমরা পার্টি করি, আমাদের একটু বাড়তি সুযোগ হবে না? আমরা হাত জোর করে বলেছিলাম, ভাই তুমি পার্টি করো আর না করো, যুবক ছেলের পেটের খিদে সমান, বেকার ছেলের পেটের খিদে সমান। বেকারের মধ্যে দল ভাগ এই করতে নেই, ধর্মের ভাগ করতে নেই। সমগ্র যুবক গর্ব করছে এখন, গর্ব করছে এখন। প্রাইমারির অ্যাপয়েন্টমেন্টের একটা কাগজ কেউ বার করতে পারবেন? বেঠিক হয়েছে, বেআইনি হয়েছে, সরকার কমিশন করেছে, খুঁজে বার করতে পারেনি। বিধানসভায় মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করে বলেছিলাম, পারলে একটা কাগজ ফেলুন। বামফ্রন্ট বলে কি অন্যায় হয়েছে, কাগজ বার করুন, পারেনি। কি দেখছি এখন আমরা? পরীক্ষা দিয়েছে, খারাপ লাগে বলতে, খারাপ লাগে, চোখ ফেটে জল বেরোয়। দুর্ভাগ্যক্রমে হোক আর সৌভাগ্যক্রমে হোক, খবর পেলে আমার অভ্যাস আছে, আমি দৌড়ে যাই, আমাদের অনেকেই যান। সেদিনও সারা রাত জেগে আছে, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, তারপরে কোথা থেকে ফোনাফোনি করলো। আমি রাত্রি 11টার সময় গিয়ে হাজির হলাম। পুলিশকে বললাম, মার্ক দেন না, এরা যুবক ছেলে, বেকার, এরা লেখাপড়া করেছে, পরীক্ষা দিয়েছে, পাস করেছে, এদের নাম আছে, তারপরে এদের নাম ফেলে দিয়ে টাকা দিয়ে অন্য লোক ভূত ঢুকে যাচ্ছে, এরা আপত্তি করবে, এটা সম্মত। বিশ্বাস করুন, ফিরে এসেছি, ভোরবেলা ফোন, খবর পেলাম। আমি চলে আসার 2-3 ঘন্টা পর চারদিক ঘিরে পিটিয়ে তুলে শিয়াল লাইনে ফেলে দিয়ে চলে গেছে, যে আমাদের ট্রেন ধরে বাড়ি চলে যাবে। চলবে? চলে? আমার ভবিষ্যৎ, আমার যুবক, পরের প্রজন্ম, তারা লেখাপড়া করবে, শিখবে। বাবা মা কষ্ট করে ছেলে মেয়েকে শেখাচ্ছে। আর এখন ছেলেমেয়ের লেখাপড়ার জন্য কত খরচ ছিল না, ভেবে দেখো। বাবা বলে সব ছিল না, লেখাপড়ার খরচ 5 গুণ হয়ে গেছে। তার সঙ্গে বিএড ডিএলএড পাস করতে হবে, সব ছিল না। খেয়াল করে দেখো, যাতায়াত করবে, যাতায়াতের খরচ 3 গুণ, 4 গুণ, 5 গুণ হয়ে গেছে। বাস চলে না, অটো, টোটো। কোভিডের দাম করে আরো খরচ বেড়ে গেল। চিকিৎসা করবেন, খরচ বেড়ে গেল। স্বাস্থ্য সাথী ছাড়া কোনো চিকিৎসা হবে না, তার মানে কি?
তারপরে সরকারি হাসপাতাল তাদেরও চিকিৎসার সুযোগ আস্তে আস্তে কমবে, আস্তে আস্তে চিকিৎসার বন্দোবস্ত কমানো হচ্ছে। কেন যাবে কোথায়? আমার গ্রামের ছেলে মেয়ে, গরিব ছেলে মেয়ে, শহরের হোক গ্রামের হোক, যাবে কোথায়? খাবে কি? বাঁচবে কিভাবে? রাজনীতি মানে কি ক্ষমতা? বাংলা তার নিজের মেয়েকে চায়, ভোটের সময় হয়ে গেল বাংলা তার নিজের মেয়েকে চায়, এখন বলছে গোয়া বাংলার মেয়েকে চায়। ভাবতে পারছেন? গোয়াতে তৃণমূল, ভাবা যায়? এই যাকে তৃণমূলের গোয়ার নেতা কংগ্রেসের, তাকে কংগ্রেস থেকে ভাঙিয়ে তৃণমূলে নিয়ে আসলো, পশ্চিমবাংলা থেকে তিনি রাজ্যসভার মেম্বার, মানে তিনি আমাদের প্রতিনিধি। ওই কি একটা ফ্রান্সিস লুইজানসো না কি রকম একটা কি নাম, ও নামটা মনে রাখতে পারি। আমি জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা পশ্চিমবঙ্গে কটা জেলা উনি জানেন? পশ্চিমবঙ্গের সুবিধা অসুবিধা জানেন না? তাহলে বাংলার কাজগুলো হবে না, তার গ্রাম লেখাপড়ার অসুবিধা হবে, তার চিকিৎসা সংকটে থাকবে, গ্রামের গরিব কৃষক সংসার চালাতে অসুবিধা বোধ করবে, নতুন কর্মসংস্থান হবে না, কলকারখানা হবে না, বন্ধ হবে, বস্তা পচা কথা সমস্ত। কিছু একটা বললেই বলে বাবা বলে বন্ধ হয়েছে, লিস্ট দাও, তালিকা দাও। বাবা বলে তো বরঞ্চ লোকে ভরসা করছিল, বাইরের রাজ্যে যারা বাংলার ছেলে মেয়ে তারা ফিরে আসছিল যে বাংলাতে কাজের সুযোগ আছে। এই যা আপনি দেখতে পাচ্ছেন এখন পশ্চিম বাংলায়, ও হলদিয়ার পেট্রোকেমিক্যাল হোক, আর সল্টলেকের ইলেকট্রনিক্স হোক, আর সেক্টর 5 হোক, আর ওখানে আমাদের টিসিএস হোক, যা দেখছেন বাবা, যা দেখছেন বাবা। কত 5 বছরে একটা কিছু হলো না, 10 বছরে না। তাহলে আবার যুবক লেখাপড়া করেছে, যাবে কোথায়? বেশি লেখাপড়া করেনি, যাবে কোথায়? হয়ে গেল সব মগরার থেকে দলে দলে লোক বাইরে চলে গেছে। পরিযায়ী শ্রমিক। আজকে সকালে আমার খুব পরিচিত এক ভদ্রমহিলা, স্কুলের দিদিমণি, সকালে বেরোবার আগে এসেছিলেন, মেয়ের বিয়ে, কেরালিয়ান ছেলে। কেন ছেলে মেয়ে কি আপনার ব্যাঙ্গালোরে থাকে এখনো? বললো হ্যাঁ, আর ফিরে আসার সুযোগ পাইনি। আমি গত 10-12 দিনের মধ্যে যে কজন আমার পরিচিত লোক এই বোধহয় ডিসেম্বর মাসে অনেক বিয়ে টিয়ে হয়। ডিসেম্বর মাস মানে ইংরেজির কি মাস হবে? মাঘ মাস নাকি অগ্রহায়ণ মাস? অগ্রহায়ণ মাস, ফেব্রুয়ারিটা হচ্ছে মাঘ মাস। এই অর্ধেক দেখছি সব ব্যাঙ্গালোরে থাকে, বাবা মা এখানে বুড়ো বুড়ি। আমি জিজ্ঞেস করলাম, মেয়েটা ওখানে, ওখানে গিয়ে বাংলার বাইরে ছেলে মেয়েদের সঙ্গে বন্ধুত্ব হচ্ছে, বিয়ে করছে, ঠিক আছে, কিন্তু বাংলার ছেলে মেয়ে বাংলার বাইরে যাচ্ছে কেন? পরিযায়ী শ্রমিক হচ্ছে কেন? বাংলাদেশের ছেলে মেয়েরা, মানে ছেলেরা, বিশেষ করে যুবক, আমাকে হায়দ্রাবাদ থেকে ফোন করছে। হায়দ্রাবাদ আমাদের পার্টির লোকেরা বলছে, দাদা আপনাদের ওখানকার লোক বলছে এইসব নাম মগরাহাটের, এরা খুব বিপদে পড়েছে, তখন লকডাউন, বাড়ি ফিরতে পারছে না, কাজ নেই, খাওয়া জুটছে না। যেমন শক্তি আছে আমাদের পার্টি, সেই শক্তি নিয়ে ওদের পাশে দাঁড়িয়েছে। তারপরে পি মধু আমাদের চাইতে অনেক বড়, ওদের হয়ে লড়াই করতে গিয়ে অন্ধ্রপ্রদেশের পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছে। সিপিআইএম এর অন্ধ্রপ্রদেশের নেতা পশ্চিমবাংলা পরিযায়ী শ্রমিকের জন্য লড়াই করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে। গরিব মানুষের পাশে বামপন্থীরা থাকে, অন্য কেউ থাকে না। কেন এটা হবে? কেন ভিন রাজ্যে ঘুরে বেড়াতে হবে? কাজের সুযোগ হলো তো। অনেকদিন ভাবতে ছিল একটা বদল তো হলো, সেই বদলটা করে আমাদের লাভ হলো কি? আয়নার সামনে নিজেকে দাঁড়ানো, পঞ্চায়েতের ভোটে ভোট দেবেন, প্রার্থী হবেন, লড়াই হবে, হলো কি? গোটা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র মাত্র 12টা জায়গাতে গ্রাম পঞ্চায়েতের প্রার্থী দেওয়া গেছে, কোথাও দেওয়া গেল না, আনকনটেস্টেড। পশ্চিমবাংলা জুড়ে 34% আনকনটেস্টেড, ঠিক যেমন ত্রিপুরায় এই নির্বাচনে 34% আনকনটেস্টেড বিজেপি। এখানে তৃণমূল যা করেছে, ত্রিপুরাতে বিজেপি একই জিনিস করছে। রাজনীতি মানে নাকি ক্ষমতা, সম্পদ? তৃণমূলের নেতাদের আমি দেখছি
বিশ্বাস করুন, আমার বলার মধ্যে যদি অপরাধ থাকে পরে আমার সঙ্গে কথা বলবেন, যদি আমি ভুল বলি আমি মেনে নেব। তৃণমূলের যত বড় নেতা তত বড় সম্পদের অধিকারী। কি করো তুমি? লেখাপড়া না, খুব একটা কিছু করিনি। চাকরি বাকরি না, খুব একটা কিছু করিনি। ব্যবসাপত্র না, খুব একটা কিছু করিনি। তাহলে বাড়ি হচ্ছে, গাড়ি হচ্ছে, জমি হচ্ছে, কোথা থেকে হচ্ছে? আমি তৃণমূল করি, আমার পিঠে তৃণমূলের ঝান্ডা আছে, মাথায় পুলিশের হাত আছে, সর্বোপরি আমাদের দিদিমণি আছে। ওদের বেআইনি সম্পদে ভরে গেল আমাদের বাংলাটা, লুঠের রাজত্ব চলছে। মেনে নেওয়া যায়? সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপির ব্যাপার না। বাংলাটাকে করতে হবে। সর্বনাশ হয়ে যাচ্ছে, বাংলাটাকে করতে হবে। যদি কারো মনে হয় যে আমরা খারাপ, খোঁজ করেছেন তো, করতে গিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছে। তৃণমূলের লোক, তৃণমূলের মধ্যে ক্ষমতার লড়াইতে একজন তৃণমূল থাকলো, একজন বিজেপি হয়ে গেল। কি লাভ? আজকে তৃণমূলের বিরোধিতা করতে গিয়ে বিজেপিতে যাকে পাশে দাঁড়ালেন সেই বিজেপি কাল বাদে পরশুদিন যদি বিজেপি জিতত তাহলে তৃণমূল দলে দলে বিজেপি হতো। যেহেতু বিজেপি জেতেনি, ওদের বিজেপি দলে দলে তৃণমূল হচ্ছে। কোন ফারাক আছে কিছু দেখতে পাচ্ছেন? এক ফুল আর দুই ফুল ফারাক আছে কিছু? লাভের মধ্যে মানুষ অধিকার কাট হয়ে গেল। দিল্লির সরকার কৃষক বিরোধী, দিল্লির সরকার বিজেপি শ্রমজীবী বিরোধী, দিল্লির সরকার বিজেপি যুবক বিরোধী, কর্মসংস্থান বিরোধী। 34 কোটি মানুষের কাজ চলে গেছে, ছোটখাটো খিচ কাজ। দিল্লির সরকার কলকারখানা বিরোধী, একের পর এক বিক্রি করে দিচ্ছে। প্লেন বিক্রি হচ্ছে জানেন কোথায়? এয়ার ইন্ডিয়া বিক্রি হচ্ছে, রেল বিক্রি হচ্ছে, খনি বিক্রি হচ্ছে, সারা ভারতবর্ষ জুড়ে বড় বড় পুরনো কোম্পানি বিক্রি হচ্ছে। আগের সরকার সরকারি কারখানা তৈরি করেছে, এই সরকার নতুন কিচ্ছু তৈরি করেনি। গত 7 বছরে দিল্লির সরকার একটা বড় রাষ্ট্রীয় সংস্থা তৈরি করেনি। একের পর এক খালি বিক্রি করে যাচ্ছে। বেচনেওয়ালা সরকার দিল্লিতে, তার বিরুদ্ধে লড়াই। কে পারবে সে লড়াই জিততে? পশ্চিমবাংলা পারবে না, যারা সরকার চালাচ্ছে তারা পারবে। ওই বেচনেওয়ালা সরকারের বিরুদ্ধে লড়াই কে করছে? সারা ভারতবর্ষ জুড়ে শ্রমজীবী মানুষের ধর্মঘট, বামপন্থীরা সামনে। কৃষকের লড়াই, সবাই সবাই মিলিয়ে বামপন্থীরা সামনে। এই যা কৃষক আন্দোলন দেখছেন, সবার ঝান্ডা পাবেন, বিজেপির ঝান্ডা পাবেন না, তৃণমূলের ঝান্ডা পাবেন না। বাকি সবাই লাল ঝান্ডা সহ 1 বছর ধরে চোখে চোখ রেখে লড়াই করেছে। স্বামীনাথন কমিশনের রিপোর্ট অনুযায়ী কৃষকের যদি চাষের খরচ হয় 100 টাকা, ফসলের দাম হতে হবে অন্তত 150 টাকা, তাহলে কৃষক বাঁচবে না। কৃষক যদি দাম না পায় তাহলে বাজার তেজি হবে না, কেনা বেচা কমবে। যদি বাজার তেজি না হয় তাহলে কলকারখানা জমবে না, যুবকের কাজ হবে না। তাহলে আসলে গরিব মানুষ হাতে পয়সা পৌঁছে দাও, অর্থ পৌঁছে দাও। এই তো রাজনীতি, মানুষকে বাঁচাতে হবে, এই তো রাজনীতি, আর তো কিছু না। তাহলে সেই মনোভাব থেকে আমাদের চলে, সেই মনোভাব থেকে আমরা চলতে চাই। এই লড়াই চলেছে 1 বছর ধরে। 1 বছর দিল্লি বলেছে মানি না, কৃষক আন্দোলন মানি না, উড়িয়ে দেবো। আমরা বলেছি সারা ভারতবর্ষে সে লড়াই চলবে। কৃষকের জমায়েত হয়েছে, বিজেপি দিল্লির মন্ত্রী তার ছেলে গাড়ি চালিয়ে, গাড়ি চিপে দিয়ে, পিষে দিয়ে কৃষককে হত্যা করেছে। বিজেপি এত বড় কৃষক বিরোধী, এত বড় গরিব মানুষ বিরোধী। তারপরেও সে লড়াই দ্বন্দ্বের থেকেছে। মোদিজি যার ধারণা ছিল যে সবচাইতে পরাক্রমশালী, সবচাইতে বেশি উদ্ধত, তাকে মাথা নিচু করে লেজ গুটিয়ে মানতে হয়েছে যে কৃষকের দাবি যথার্থ। কৃষকের দাবির কাছে মোদিজিকে মাথা নিচু করতে হয়েছে, এটা সবাই দেখছে। সেই মানুষ কি দেখছে? মোদিজি যখন মাথাটা ডাউন হয়ে গেল তখন তার খুব দরকার, অতএব মুখ্যমন্ত্রী চলে গেলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং। আমি লিখেছি যেটা মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর মিটিং না, মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং হলে মুখ্যমন্ত্রী অফিসাররা থাকতো, ফাইলপত্র থাকতো, কাগজপত্র থাকতো, চিঠি চাপাটি থাকতো। মুখ্যমন্ত্রীর সঙ্গে তো অফিসারও যায়নি, ফাইলও যায়নি, কাগজ যায়নি। তাই কে গেছে?
মুখ্যমন্ত্রী যায়নি, মমতা ব্যানার্জি গেছে। কার সঙ্গে বসেছেন? প্রধানমন্ত্রীর সঙ্গে না। তাহলে প্রধানমন্ত্রী অফিসার থাকতো, কাগজ থাকতো, ফাইল থাকতো। কার সঙ্গে বসেছেন? নরেন্দ্র মোদীর সঙ্গে বসেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী মিটিং হলে আমরা খুশি হব, সেটা হয়নি। মোদীজির সঙ্গে মমতা ব্যানার্জির 1-to-1 ব্যক্তিগত মিটিং হয়েছে। ফুসফুস কি কথা হয়েছে, গলাগলি কি হয়েছে আমরা কেউ জানি না। বাইরে শুনে বললেন আমি নেমন্তন্ন করেছি দেউচা পচা আমি উদ্বোধন করার জন্য, নাকি শিল্প সম্মেলন উদ্বোধন করার জন্য। আমি আবার লিখলুম, যাকে নেমন্তন্ন করা হয়েছে তিনি শিল্প বেচনেওয়ালা, আর যিনি নেমন্তন্ন করেছেন তিনি শিল্প সংহারী। গত 10 বছরে তিনি মেলার উদ্বোধন করেছেন, খেলার উদ্বোধন করেছেন, পুজোর উদ্বোধন করেছেন, কিন্তু গত 10 বছরের একটা ছবিকেও দেখাতে পারবেন না যারা কারখানার গেটে উদ্বোধন মমতা ব্যানার্জি করেছেন। মানুষ কি এত বোকা? মানুষ কি আবার চেয়ে কম বোঝে? মানুষ রাগে রাগে 2019 সালে তৃণমূলকে হারাতে চেয়েছে, বিজেপিকে ভোট দিয়ে এসছে। ভেবেছে আমরা পারবো না, ভেবেছে থানা পুলিশ আমাদের উপর এত অত্যাচার করে, এত চোখ রাঙায়, আর আমাদের তো গরিব গরিব লোক, পয়সা করি নেই, ওই নেই সেই নেই, লোকের কাছে চাঁদার পত্র চেয়ে চিন্তা আমাদের চলতে হয়। বিজেপিকে ভোট দিয়েছে মানে বিজেপিকে জেতায়নি, তৃণমূলকে হারিয়েছে। আবার সেই মানুষ 2021 সালে বুঝেছে উড়ি বাবা বিজেপি খালি হেলিকপ্টারে হেলিকপ্টারে দাপট দেখিয়ে বেড়াচ্ছে, বিজেপি চলবে না। বাংলার মানুষ তৃণমূলকেও চায় না, বাংলার মানুষ বিজেপিকেও চায় না। এই দুই শক্তি সংহারী শক্তি, এই দুই শক্তি আসলে এক জায়গা থেকে এগোচ্ছে গরিব মানুষের বিরুদ্ধে আক্রমণ করার মতন দুই শক্তি। তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো সেই হিম্মত আছে গ্রামের গরিব মানুষের ঐক্যের, আর সেই হিম্মতের পাশে সবচাইতে বড় শক্তি লাল ঝান্ডা। যে লাল ঝান্ডাকে কেউ কোনোদিন মাথা নিচু করাতে পারেনি, সেই লাল ঝান্ডাই আমাদের আসল শক্তি। তাকে সঙ্গে নিয়েই আমাদের এগোতে হবে। আমি কথা বাড়াবো না, আমি যে কথা বলে আমার কথা গুটিয়ে আনবো সেটা হচ্ছে, ভেবে দেখবেন আপনি অনেক দূরে আছেন, আমি আপনাকে বলছি, আপনি পার্টি করবেন করবেন না আপনার ব্যাপার, কিন্তু মনে রাখবেন যতদিন বামফ্রন্ট ছিল ততদিন পঞ্চায়েতের 5 বছর পর পর ভোট হয়েছে, মিউনিসিপ্যালিটির 5 বছর পর পর ভোট হয়েছে। সিপিএম এর প্রার্থী জায়গায় জায়গায় যেমন জিতেছে তেমন জায়গায় জায়গায় হেরেছে। পঞ্চায়েতে পঞ্চায়েতে যেমন জিতেছে তেমন পঞ্চায়েতে পঞ্চায়েতে হেরেছে। তাহলে জেতাবারও অধিকার ছিল আপনার, হারাবারও অধিকার ছিল আপনার। তৃণমূল আমলে আপনি পঞ্চায়েতের ভোটে প্রার্থী হতে খুব একটা পারবেন না। যদি প্রার্থী হন চোখ রাঙানির শিকার হবেন, ঠিক মতো ভোট দিতে পারবেন না। যদি ভোট দেন বামপন্থীদের হয়ে যদি মিছিল মিটিং করেন, পুলিশ এসে থানা পুলিশ দিয়ে আপনাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেবে, বাড়ির ছেলেমেয়েরা অস্বস্তিতে পড়বে। এই জবরদস্তি, এই ভয়, এটা মানুষকে কোথাও যেন মাথা নিচু করে রাখার ব্যবস্থা করছে না। তোমার ভোটে দাঁড়াবার অধিকার নেই, তোমার ভোট দেবার অধিকার নেই, তুমি পরীক্ষায় পাশ করেছো তার অধিকার নেই, পরীক্ষায় পাশ করলে তোমার চাকরি পাবার অধিকার নেই, তোমার কোনো একটা ব্যাপারে স্বাধীন মত দেবার অধিকার নেই। আমরা যা বলছি শাসক তোমাকে তা মানতে হবে, তোমাকে মাথা নিচু করে থাকতে হবে। তুমি পুলিশ হও, তুমি দোকানদার হও, তুমি ব্যবসায়ী হও, তুমি সাধারণ লোক হও, মাথা নিচু করে থাকো। তুমি অনুগত হও। 500 টাকা দিয়েছি, নুন খেয়েছো, গুণ গাইতে হবে তোমার। মানুষকে কোথাও প্রজা বানাবার প্রচেষ্টা চলছে। মানুষ কখনো প্রজা হয়ে থাকে না, প্রজা হয়ে থাকতে পারে না। রুখে আমাদের দাঁড়াতে হবেই, সেই মনোভাবে আমাদের চলা। যদি আমাদের পার্টি কোনো কর্মী যদি কখনো বেঠিক করে থাকে, অতীতেও আমরা বলতাম, এখনো আমরা বলছি, আপনি বলুন, আমরা কখনো তাকে প্রশ্রয় দিই না। আমরা বকাঝকা করি নিজেদের মধ্যে, এদিক ওদিক করে কায়দাবাজি করে করে চললুম। যে যত বড় মাতব্বর সে যত বড় ক্ষমতাশালী, না, তা হতে পারে না, হয় না। বরং সম্মেলন আমাদের সমগ্রগত 4 বছরের কাজের পরিপ্রেক্ষিতে আগামী দিনে কি করে মানুষের আরো কাছে আমরা পৌঁছতে পারি, আমাদের সেটাই প্রচেষ্টা হবে। মানুষের কাছে আমাদের আবেদন থাকবে, যদি পারেন নিজের মতো করে বোঝার মতন চেষ্টা করুন। যদি কোনো প্রয়োজন হয় আমাদের কর্মীদের বলুন। আমরা সংখ্যায় শূন্য হতে পারি বিধানসভায়, আমরা ভোটে না জিততে পারি বিধানসভায়, কিংবা আমাদের ভোটে দাঁড়াবার অথবা জেতাবার অধিকার তৃণমূল কেড়ে নিতে পারে, ঠিক, কিন্তু
সরকার যখন ফেল করে, গরিব মানুষ বিপদে পড়ে যখন অক্সিজেন চায়, যখন গরিব মানুষ বিপদে পড়ে খাবার চায় করোনার সময়তে, তখন আমাদের পরিবারের কম বয়সের ছেলে মেয়েরা হাতে একটা ঝান্ডা নেয়, হয় লাল নয় সাদা, নালে কোনো ঝান্ডা ছাড়াই বলে আমরা রেড ভলান্টিয়ার। সরকার যদি ফেল করে আমরা আছি মানুষের পাশে, মানুষের পাশে চিরকাল। এই সামাজিক মনোভাব নিয়ে আমরা যেন চলতে পারি। আমাদের পার্টি কর্মীদের বলবো, পার্টির লোক হন, কিন্তু তার আগে হবেন পাড়ার ছেলে, পাড়ার মানুষের বিপদ আপদে সঙ্গে থাকুন। কে কোন পার্টি করে সেটা বড় কথা না, মানুষকে ঐক্যবদ্ধ করুন। মানুষগুলো গরিব, মানুষগুলো অসহায়, মানুষগুলো সংকটে পড়েছে, তার জাত ধর্ম দল বিবেচনা করবেন না। সমগ্র গরিব মধ্যবিত্ত মানুষ, তার ঐক্য রচনা করা, এটাই হবে আমাদের এগিয়ে চলার বড় ভিত্তি। সেই মনোভাব থেকে আপনারা সবাই চলবেন। ভোটর এবং তার চারপাশের মানুষ, আমি তাদের সম্মান জানাই, আমি তাদের শ্রদ্ধা জানাই। বহু সময় অন্তত আমার নজরে পড়েছে সাংস্কৃতিক মনন সম্পন্ন, রঞ্জন দ্বারা এখানে আছে, সাংস্কৃতিক মনন সম্পন্ন নাটক, গান, কবিতা এই সব নিয়ে চলা। আমাদের পুরনো কর্মীরাও সেই মনোভাবে চলতেন, আমাদের এখনকার কর্মীরাও সেই মনোভাবে চারপাশে মানুষকে যুক্ত করে একটা এগিয়ে চলার মন্ত্র মানুষকে সঙ্গে নিয়ে সেই মনোভাবে আপনারা চলবেন। এই আশায় আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে, অভিনন্দন জানিয়ে আমার কথা আমি শেষ করছি। ভালো থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ। আমাদের এই সভার শেষ বক্তা কমরেড সুজন চক্রবর্তী উনি বলেছেন, আমি আমাদের সমাবেশের পক্ষ থেকে কমরেড সুজন চক্রবর্তী সহ আর যারা যারা এখানে বক্তব্য রেখেছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সমাবেশের কাজ এখন শেষ হলো, তার সমাপ্তি ঘোষণা করছি। একই সঙ্গে এর পরের যে অনুষ্ঠানটা সেটা আগেই বলা হয়েছিল, সেটা হচ্ছে এই মঞ্চে এখনই ভারতীয় গণনাট্য সংঘ বর্ণ পরিচয় শাখা তাদের একটি নাটক তারা এখানে মঞ্চস্থ করবে। এখন আপনারা সেই নাটকটি